রহস্য গল্প আমাদের কার না পছন্দ। আর হুমায়ূন আহমেদের মিসির আলি সিরিজের গল্পগুলো তো রহস্যে ঠাসা। তাই আজকে আমি পড়ে শোনাবো হুমায়ূন আহমেদের লেখা গল্প অনিশ। গল্পটি আমি ৩টি পর্বে ভাগ করে পড়েছি। আজ প্রথম পর্ব। হাসপাতালের কেবিন ধরাধরি ছাড়া পাওয়া যায় না, এই প্রচলিত ধারণা সম্ভবত পুরোপুরি সত্যি নয়। মিসির আলি পেয়েছেন, ধরাধরি ছাড়াই পেয়েছেন। অবশ্য জেনারেল ওয়ার্ডে থাকার সময় একজন ডাক্তারকে বিনীতভাবে বলেছিলেন, ভাই একটু দেখবেন, একটা কেবিন পেলে বড় ভালো হয়। এই সামান্য কথাতেই কাজ হবে এটা বিশ্বাস করা কঠিন। আজকাল কথাতে কিচ্ছু হয় না। যে ডাক্তারকে অনুরোধ করা হয়েছিল তিনি বুড়ো। মুখের ভঙ্গি দেখে মনে হয় সমগ্র মানবজাতির উপর তিনি বিরক্ত। কোনো ভয়ঙ্কর দুর্ঘটনায় মানবজাতি নিঃশেষ হয়ে আবার যদি এককোষী অ্যামিবা থেকে জীবন শুরু করে, তাহলে তিনি খানিকটা আরাম পান। তাকে দেখে মনে হয়নি তিনি মিসির আলির অনুরোধ রাখবেন, কিন্তু ভদ্রলোক রেখেছেন। কেবিন জোগাড় হয়েছে ৫ তলায়, রুম নাম্বার ৪০৯। সব জায়গায় বাংলা প্রচলন হলেও হাসপাতালের সাইনবোর্ডগুলি এখনো বদলায়নি। ওয়ার্ড, কেবিন, পেডিয়াট্রিক্স এসব ইংরেজিতেই লেখা। শুধু রোমান হরফের জায়গায় ব্যবহার করা হয়েছে বাংলা হরফ। হয়তো এগুলির সুন্দর বাংলা প্রতিশব্দ পাওয়া যায়নি। কেবিনের বাংলা কি হবে? কুটির? জেনারেল ওয়ার্ডের বাংলা কি সাধারণ কক্ষ? যতটা উৎসাহ নিয়ে মিসির আলি ৪০৯ নম্বর কেবিনে এলেন, ততটা উৎসাহ থাকল না। ঘণ্টাখানেকের মধ্যে তিনি আবিষ্কার করলেন বাথরুমের ট্যাপ বন্ধ হয় না। যত কোষেই প্যাঁচ আটকানো যাক, ক্ষীণ জলধারা ঝর্ণার মতো পড়তেই থাকে। কমোডের ফ্ল্যাশও কাজ করে না। ফ্ল্যাশ টানলে ঘড় ঘড় শব্দ হয় এবং কমোডের পানিতে সামান্য আলোড়ন দেখা যায়। এই পর্যন্তই। তার চেয়েও ভয়াবহ আবিষ্কারটা করলেন রাতে ঘুমোতে যাবার সময়। দেখলেন বেডের পাশে সাদা দেয়ালে সবুজ রঙের মার্কার দিয়ে লেখা, এই ঘরে যে থাকবে সে মারা যাবে, ইহা সত্য, মিথ্যা নয়। মিসির আলির চরিত্র এমন নয় যে এই লেখা দেখে তিনি আঁতকে উঠবেন এবং জেনারেল ওয়ার্ডে ফেরত যাবার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। তবে বড় রকমের অসুখ বিসুখের সময় মানুষের মন দুর্বল থাকে। মিসির আলির মনে হলো তিনি মারাই যাবেন। সবুজ রঙের এই ছেলেমানুষি লেখার কারণে নয়, সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে। তার লিভার কাজ করছে না বললেই হয়। মনে হচ্ছে লিভারটির আর কাজ করার ইচ্ছেও নেই। শরীরের একটি অঙ্গ নষ্ট হয়ে গেলে অন্য অঙ্গগুলিও তাকে অনুসরণ করে। একে বলে সিম্প্যাথেটিক রিঅ্যাকশন। কারো একটা চোখ নষ্ট হলে অন্য চোখের দৃষ্টি কমতে থাকে। তার নিজের বেলাতেও মনে হচ্ছে তাই হচ্ছে। লিভারের শোকে শরীরের অন্য সব অঙ্গ প্রত্যঙ্গগুলিও কাতর। একসময় ফট করে কাজ বন্ধ করে দেবে। হৃৎপিণ্ড বলবে, কি দরকার গ্যালন গ্যালন রক্ত পাম্প করে, অনেক তো করলাম। শুরু হবে অনির্দিষ্টের পথে যাত্রা। সেই যাত্রা কেমন হবে তিনি জানেন না, কেউই জানে না। প্রাণের জন্ম রহস্য যেমন অজানা, প্রাণের বিনাশ রহস্যও তেমনি অজানা। তিনি শুয়ে পড়লেন। প্রচণ্ড মাথা ধরেছে। বেল টিপে নার্সকে ডাকলে সে কড়া কোনো ঘুমের ওষুধ খাইয়ে দেবে। মিসির আলির ধারণা এরা ঘুমের ট্যাবলেট অ্যাপ্রনের পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। রোগীর সামান্য কাতরানির শব্দ কানে যাবা মাত্র ঘুমের ট্যাবলেট গিলিয়ে দেয়। কাজেই ওদের না ডেকে মাথার যন্ত্রণা নিয়ে শুয়ে থাকাই ভালো। শুয়ে শুয়ে মৃত্যুর পরের জগৎ নিয়ে চিন্তা করা যেতে পারে। ধরা যাক মৃত্যুর পরে একটি জগৎ আছে। পার্টিকেলের যদি অ্যান্টি পার্টিকেল থাকতে পারে, ইউনিভার্সের যদি অ্যান্টি ইউনিভার্স হয়, তাহলে শরীরের অ্যান্টি শরীর থাকতে সমস্যা কি? যদি মৃত্যুর পর কোনো জগৎ থাকে, কি হবে সেই জগতের নিয়মকানুন? এ জগতের প্রাকৃতিক নিয়মকানুন কি সেই জগতেও সত্যি? এখানে আলোর গতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। সেখানেও কি তাই? নিউটনের গতিসূত্র কি সেই জগতের জন্যও সত্যি? হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, একই সময়ে বস্তুর গতি এবং অবস্থান নির্ণয় করা অসম্ভব। পরকালেও কি তাই নাকি? নাকি সেখানে এটি খুব সম্ভব? মিসির আলি কলিং বেলের সুইচ টিপলেন। প্রচণ্ড বমি ভাব হচ্ছে। বমি করে বিছানা ভাসিয়ে দিতে চাচ্ছেন না। আবার একা একা বাথরুম পর্যন্ত যাবার সাহসও হচ্ছে না। মনে হচ্ছে মাথা ঘুরে বাথরুমের দরজায় পড়ে যাবেন। অল্প বয়সী একজন নার্স ঢুকলো। তার গায়ের রং কালো, মুখে বসন্তের দাগ।
তারপরেও চেহারায় কোথায় যেন এক ধরনের স্নিগ্ধতা লুকিয়ে আছে। মিসির আলি বললেন, এত রাতে আপনাকে ডাকার জন্য আমি খুবই লজ্জিত। আপনি কি আমাকে বাথরুম পর্যন্ত নিয়ে যাবেন? আমি বমি করব। বাথরুম যেতে হবে না, বিছানায় বসেই বমি করুন, আপনার খাটের নিচে গামলা আছে। সিস্টার মিসির আলিকে ধরে ধরে বসালেন। আশ্চর্যের ব্যাপার, বমি ভাব সঙ্গে সঙ্গে কমে গেল। মিসির আলি বললেন, সিস্টার, আপনার নাম জানতে পারি? আমার নাম সুস্মিতা। আপনি কি এখন একটু ভালো বোধ করছেন? বমি গলা পর্যন্ত এসে থেমে আছে। এটাকে যদি ভালো বলেন তাহলে ভালো। আপনার কি মাথায় যন্ত্রণা হচ্ছে? হচ্ছে। খুব বেশি? হ্যাঁ, খুব বেশি। আপনি শুয়ে থাকুন, আমি রেসিডেন্ট ফিজিশিয়ানকে ডেকে নিয়ে আসছি। তিনি হয়তো আপনাকে ঘুমের কোনো ওষুধ দেবেন। তাছাড়া আপনার গা বেশ গরম, মনে হচ্ছে টেম্পারেচার 2 এর উপরে। সুস্মিতা জ্বর দেখল, 102.5। সে ঘরের বাতি নিভিয়ে ডাক্তারকে খবর দিতে গেল। মিসির আলি লক্ষ্য করছেন তার মাথার যন্ত্রণা ক্রমেই বাড়ছে। ঘর অন্ধকার, তবু চোখ বন্ধ করলেই হলুদ আলো দেখা যায়। চোখের রেটিনা সম্ভবত কোনো কারণে উত্তেজিত। ব্যথার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি? আচ্ছা, জ্বর মাপার যন্ত্র আছে, থার্মোমিটার। ব্যথা মাপার যন্ত্র এখনো বের হলো না কেন? মানুষের ব্যথা বোধের মূল কেন্দ্র মস্তিষ্ক। স্নায়ু ব্যথার খবর মস্তিষ্কে পৌঁছে দেয়। যে ইলেকট্রিক্যাল সিগন্যাল ব্যথার পরিমাপক, সেই সিগন্যাল মাপা কি অসম্ভব? ব্যথা মাপার একটা যন্ত্র থাকলে ভালো হতো। প্রসব বেদনার তীব্রতা নাকি সবচেয়ে বেশি, তারপরেই 3rd ডিগ্রি বার্ন। তবে ব্যথা সহ্য করার ক্ষমতাও এক এক মানুষের এক এক রকম। কেউ কেউ অতি তীব্র ব্যথাও শান্ত মুখে সহ্য করতে পারে। মিসির আলি পারেন না। তার ইচ্ছা করছে দেয়ালে মাথা ঠুকতে। ব্যথা ভুলবার জন্য কি করা যায়? মস্তিষ্ককে কি কোনো জটিল প্রক্রিয়া ফেলে দেয়া যায় না? উল্টো করে নিজের সঙ্গে কথা বললে কেমন হয়? কিংবা একই বাক্য চক্রাকারে বলা যায় না? শিবে বখু কি থাব্য, শিবে বখু কি থাব্য, শিবে বখু কি থাব্য। নার্স ডাক্তারকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকলেন। বাতি জ্বালালেন। ডাক্তার সাহেব বললেন, কি ব্যাপার? মিসির আলি বললেন, আমার ডেলিরিয়াম হচ্ছে। একটি বাক্য বারবার উল্টো করে বলছি। ব্যথা কি খুব বেশি? এই বাক্যটিকে আমি উল্টো করে বলছি। থাব্য কি বখু শিবে? ডাক্তার সাহেব বললেন, কোনো রোগীর যখন ডেলিরিয়াম হয় সে বুঝতে পারে না যে ডেলিরিয়াম হচ্ছে। আমি বুঝতে পারি, কারণ আমার কাজই হচ্ছে মানুষের মনোজগৎ নিয়ে। ডাক্তার সাহেব, আমাকে ঘুম পাড়িয়ে দিন। সম্ভব হলে খানিকটা অক্সিজেন দেবারও ব্যবস্থা করুন। আমার মস্তিষ্কে অক্সিজেন ডিপ্রাইভেশন হচ্ছে। আমার হেলুসিনেশন হচ্ছে। কি হেলুসিনেশন? আমি দেখছি আমার হাত দুটো অনেক লম্বা হয়ে গেছে, এখনো লম্বা হচ্ছে। মিসির আলি গানের সুরে বলতে লাগলেন, ম্বাল তক তহা রমা আ, ম্বাল তক তহা রমা আ, ম্বাল তক তহা রমা আ। ডাক্তার সাহেব নার্সকে প্যাথিড্রিন ইঞ্জেকশন দিতে বললেন। মিসির আলির ঘুম ভাঙল ভোর 9টার দিকে। ট্রেতে করে হাসপাতালের নাস্তা নিয়ে এসেছে। 2 স্লাইস রুটি, একটা ডিম সিদ্ধ, একটা কলা এবং আধ গ্লাস দুধ। বিশ্বের দরিদ্রতম দেশের একটির জন্য বেশ ভালো খাবার স্বীকার করতেই হবে। তবু বেশিরভাগ রোগী এই খাবার খায় না। তাদের জন্য টিফিন ক্যারিয়ারে ঘরের খাবার আসে, ফ্লাস্কে আসে দুধ। জেনারেল ওয়ার্ডের অবস্থা অবশ্য ভিন্ন। সেখানকার রোগীরা হাসপাতালের খাবার খুব আগ্রহ করে খায়। যারা খেতে পারে না তারা জমা করে রাখে। বিকেলে তাদের আত্মীয় স্বজনরা আসে, মাথা নিচু করে লজ্জিত মুখে এই খাবারগুলি তারা খেয়ে ফেলে। সামান্য খাবার, অথচ কি আগ্রহ করেই না খায়। বড় মায়া লাগে মিসির আলির। কতবার নিজের খাবার ওদের দিয়ে দিয়েছেন। ওরা কৃতজ্ঞ চোখে তাকিয়েছে। আজকের নাস্তা মিসির আলি মুখে দিতে পারলেন না। পাউরুটিতে কামড় দিতেই বমি ভাব হলো। এক চুমুক দুধ খেলেন। কলার খোসা ছাড়ালেন, কিন্তু মুখে দিতে পারলেন না। শরীর সত্যি সত্যি বিদ্রোহ করছে। খাবার নিয়ে যে এসেছে সে তাকিয়ে আছে তীক্ষ্ণ চোখে। রোগী খাবার খেতে পারছে না, এই দৃশ্য নিশ্চয়ই তার কাছে নতুন নয়। তবু তাকে দেখে মনে হচ্ছে সে দুঃখিত। লোকটি স্নেহময় গলায় বলল, কষ্ট কইরা খান, না খাইলে শরীরে বল পাইবেন না। মিসির আলি শুধুমাত্র লোকটিকে খুশি করবার জন্য পাউরুটি দুধে ভিজিয়ে মুখে দিলেন।
খেতে কেমন যেন ঘাসের মতো লাগছে। আজ শুক্রবার। শুক্রবারের রুটিন ভিজিটে ডাক্তাররা আসেন না, সেটাই স্বাভাবিক। তাদের ঘর সংসার আছে, পুত্রকন্যা আছে, জন্মদিন, বিয়ে, বিবাহবার্ষিকী আছে। একটা দিন কি তারা ছুটি নেবেন না? অবশ্যই নেবেন। মিসির আলি ধরে নিয়েছিলেন তার কাছে কেউ আসবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে অ্যাপ্রন গায়ে মাঝবয়সী এক ডাক্তার এসে উপস্থিত। ডাক্তার আসার এটা সময় নয়। প্রথমত শুক্রবার, দ্বিতীয়ত 1:30 বাজে, লাঞ্চ ব্রেক। ডিউটির ডাক্তাররাও এই সময় ক্যান্টিনে খেতে যান। ডাক্তার সাহেব বললেন, কেমন আছেন? মিসির আলি হেসে ফেলে বললেন, ভালো থাকলে কি আর হাসপাতালে পড়ে থাকি? আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে ভালো আছেন। কাল রাতে খুব খারাপ অবস্থায় ছিলেন, প্রবল ডেলিরিয়াম। আপনি রাতে এসেছিলেন? জি। চিনতে পারছি না, মাথা এলোমেলো হয়ে আছে। গত রাতে কি ঘটেছে কিচ্ছু মনে নেই। ডাক্তার সাহেব চেয়ারে বসলেন। তার শরীর বেশ ভারী। শরীরের সঙ্গে মিল রেখে গলার স্বরও ভারী। চশমার কাঁচ ভারী। সবই ভারী ভারী, তবুও মানুষটির কথা বলার মধ্যে সহজ হালকা ভঙ্গি আছে। এ জাতীয় মানুষ গল্প করতে এবং গল্প শুনতে ভালোবাসে। মিসির আলি বললেন, ডাক্তার সাহেব, আমি আপনার জন্য কি করতে পারি বলুন? একটা সমস্যার সমাধান করতে পারেন। এই কেবিনটা ছেড়ে অন্য একটা কেবিনে চলে যেতে পারেন। একজন মহিলা এই কেবিনে আসতে চাচ্ছেন। মিসির আলি হাসতে হাসতে বললেন, আমি এই মুহূর্তে কেবিন ছেড়ে দিচ্ছি। এই মুহূর্তেই ছাড়তে হবে না, কাল ছাড়লেও হবে। ডাক্তার সাহেব উঠে দাঁড়ালেন। মিসির আলি বললেন, ভদ্রমহিলা বিশেষ করে এই কেবিনে আসতে চাচ্ছেন কেন? তার ধারণা এই কেবিন খুব লাকি। কেবিনের নম্বর 409। যোগ করলে হয় 13। 13 নাম্বারটি নাকি তার জন্য খুব লাকি। সৌভাগ্য সংখ্যা। নিউমোরোলজির হিসাব। কি অদ্ভুত কথা! ডাক্তার সাহেব হালকা স্বরে বললেন, অসুস্থ অবস্থায় মন দুর্বল থাকে। দুর্বল মানে 13 নম্বরটি ঢুকে গেলে সমস্যা। মনের মধ্যে যা ঢুকেছে তা বের করে দিন। ডাক্তার সাহেব হেসে ফেলে বললেন, এটা তো কোনো কাঁটা না রে ভাই, যে চিমটা দিয়ে বের করে নিয়ে আসবো। এর নাম কুসংস্কার। কুসংস্কার মনের রন্ধ্রে রন্ধ্রে শিকড় ছড়িয়ে দেয়। কুসংস্কারকে তুলে ফেলা আমার মতো সাধারণ মানুষের কর্ম নয়। যাই ভাই, আপনি তাহলে কাল ভোরে কেবিন নম্বর 405-এ চলে যাবেন। কেবিনটা সিঁড়ির কাছে না, কাজেই হইচই হবে না। তাছাড়া জানালার ভিউ ভালো, গাছপালা দেখতে পারবেন। মিসির আলি গম্ভীর গলায় বললেন, কিছু মনে করবেন না, আমি এই রুম ছাড়ব না, এখানেই থাকবো। ডাক্তার সাহেব বিস্মিত হয়ে তাকালেন। কি একটা বলতে গিয়েও বললেন না। মিসির আলি বললেন, রুম ছাড়ব না, কারণ ছাড়লে কুসংস্কারকে প্রশ্রয় দেয়া হয়। আমি এই জীবনে কুসংস্কার প্রশ্রয় দেবার মতো কোনো কাজ করিনি, ভবিষ্যতেও করব না। ও আচ্ছা, আপনি যদি অন্য কোনো কারণ বলতেন, রুম ছেড়ে দিতাম। আমার কাছে 409 নম্বর যা, 405ও তা। তফাৎ মাত্র 4টা ডিজিটের। ডাক্তার সাহেব বিব্রত গলায় বললেন, আপনি কি ভদ্রমহিলার সঙ্গে কথা বলবেন? অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভদ্রমহিলা এ ঘরে না আসা পর্যন্ত অপারেশন করাবেন না, অপেক্ষা করবেন। অথচ অপারেশনটা জরুরি। ওর কি অসুবিধা? কিডনির কাছাকাছি একটা সিস্টের মতো হয়েছে। আপনি যদি তার সঙ্গে কথা বলেন তাহলে ভালো হয়। ভদ্রমহিলাকে আপনি চেনেন, তাই নাকি? হ্যাঁ, ভালো করেই চেনেন। উনি অনুরোধ করলে না বলতে পারবেন না। নাম কি তার? আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, আপনি কথা বলুন। মিসির আলি তাকিয়ে আছেন। দরজা ধরে যে মহিলা দাঁড়িয়ে আছে তার বয়স 30-এর কাছাকাছি হলেও তাকে দেখাচ্ছে বালিকার মতো। লম্বাটে মুখ, কাটা কাটা চেহারা, অসম্ভব রূপবতী। সাধারণত রূপবতীরা মানুষকে আকর্ষণ করে না, একটু দূরে সরিয়ে রাখে। এই মেয়েটির মধ্যে আকর্ষণী ক্ষমতা প্রবল। মিসির আলি মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। মেয়েটি বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? না। সে কি, চেনা উচিত ছিল তো। আপনি সিনেমা দেখেন না নিশ্চয়ই? না। টিভি? টিভিও দেখেন না? টিভি দেখলেও তো আমাকে চেনার কথা। আমার টিভি নেই। বাড়িওয়ালার বাসায় গিয়ে অবশ্য মাঝে মাঝে দেখি। আপনি কি কোনো অভিনেত্রী? হ্যাঁ, এলেবেলে টাইপ অভিনেত্রী নই, খুব নামকরা। রাস্তায় বের হলে ট্রাফিক জ্যাম হয়ে যাবে। মেয়েটির কথা বলার ভঙ্গিতে মিসির আলি হেসে ফেললেন। মেয়েটিও হাসল। অভিনেত্রীর মাপা হাসি নয়,
অন্তরঙ্গ হাসি, সহজ সরল হাসি। আপনি কিন্তু এখনো আমার নাম জিজ্ঞেস করেননি। কি নাম? আসমানি। এটা আমার আসল নাম। সিনেমার জন্য আমার ভিন্ন নাম আছে। সেই নাম আপনার জানার দরকার নেই। ভেতরে আসবো? আসুন। মেয়েটি ঘরে ঢুকে চেয়ারে বসলো। গলার স্বর খানিকটা গম্ভীর করে বলল, শুনলাম আপনি নাকি কুসংস্কার সহ্য করতে পারেন না। ঠিকই শুনেছেন, সহ্য করি না এবং প্রশ্রয় দেই না। কুসংস্কার কিচ্ছু না। আপনি আপনার ঘরটা আমাকে ছেড়ে দিন। আমার এই কেবিনটা খুব পছন্দ। আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ। মেয়েটি সত্যি সত্যি হাত জোড় করল। মিসির আলি লজ্জায় পড়ে গেলেন। এ কি কাণ্ড! আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, হাত জোড় করতে হবে না। থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলারও প্রয়োজন নেই। তবে আমার ধারণা এই কেবিনটিতেও শেষ পর্যন্ত আপনি থাকতে রাজি হবেন না। এরকম মনে হবার কারণ কি? আপনি রাতে যখন ঘুমোতে যাবেন তখন হঠাৎ করে দেয়ালের একটা লেখা আপনার চোখে পড়বে। সবুজ মার্কারে কাঁচা কাঁচা হাতে লেখা, এই ঘরে যে থাকবে সে মারা যাবে। ইহা সত্য, মিথ্যা নয়। লেখা পড়েই আপনি আঁতকে উঠবেন। যেহেতু আপনার মন খুব দুর্বল, সেহেতু আপনি আর এখানে থাকবেন না। আসমানি বলল, কোথায় লেখাটা দেখি? তিনি লেখাটা দেখালেন। আসমানি বলল, কে লিখেছে? মিসির আলি থেমে থেমে বললেন, যে লিখেছে তার সঙ্গে আমার দেখা হয়নি। তবে আমি অনুমান করতে পারি একটি বাচ্চা মেয়ের লেখা। মেয়েটির উচ্চতা 4 ফুট 2 ইঞ্চি এবং মেয়েটি এই ঘরেই মারা গেছে। আসমানি ভুরু কুঁচকে বলল, এসব আপনার অনুমান? জি, অনুমান। তবে যুক্তি নির্ভর অনুমান। যুক্তি নির্ভর অনুমান মানে? এক এক করে বলি। এটা একটা মেয়ের লেখা, তা অনুমান করছি দেয়ালে আঁকা কিছু ছবি দেখে। সবুজ মার্কারে আঁকা বেশ কিছু ছবি আছে, সবই বেনি বাঁধা বালিকাদের ছবি। মেয়েরা একটা বয়স পর্যন্ত শুধু মেয়েদের ছবি আঁকে। তাই বুঝি? হ্যাঁ, তাই। মেয়েটির উচ্চতা আঁচ করছি আরো সহজে। আমরা যখন দেয়ালে কিছু লিখি তখন লিখি চোখ বরাবর। মেয়েটি বিছানায় বসে বসে লিখেছে, সেখান থেকে তার উচ্চতা আঁচ করলাম। দাঁড়িয়েও তো লিখতে পারে, হয়তো মেঝেতে দাঁড়িয়ে লিখেছে। তা পারে, তবে মেয়েটি অসুস্থ, বিছানায় বসে বসে লেখাই তার জন্য যুক্তিসঙ্গত। আসমানি গম্ভীর গলায় বলল, মেয়েটি যে বেঁচে নেই তা কি করে অনুমান করলেন? কাউকে জিজ্ঞেস করেছেন? না, কাউকে জিজ্ঞেস করিনি, এটাও অনুমান। বাচ্চারা দেয়ালে লেখার ব্যাপারে খুবই পার্টিকুলার। যা বিশ্বাস করে তাই সে দেয়ালে লিখে। যদি বাচ্চাটি সুস্থ হয়ে বাসায় ফিরে যেত, তাহলে অবধারিতভাবে এই লেখার জন্য সে লজ্জিত বোধ করত এবং হাসপাতাল ছেড়ে যাবার আগে লেখাটি নষ্ট করে যেত। আপনি কি করেন জানতে পারি? মাস্টারি করতাম, এখন করি না। পার্ট টাইম টিচার ছিলাম, অস্থায়ী পোস্ট, চাকরি চলে গেছে। আপনি আমাকে দেখে কি আমার সম্পর্কে কিছু বলতে পারেন? একটা সামান্য কথা বলতে পারি। আপনার ডাকনাম আসমানি নয়, অন্য কিছু। এরকম মনে হবার কারণ কি? আসমানি নামটি আপনি এমনভাবে বললেন যাতে আমার কাছে মনে হলো অচেনা একটি শব্দ বলছেন। তার চেয়েও বড় কথা, আপনার পরনে আসমানি রঙের একটি শাড়ি। শাড়িটি পরার পর থেকেই হয়তো আসমানি নামটা আপনার মাথায় ঘুরছে। প্রথম সুযোগে এই নামটি বললেন। আমার ডাকনাম বুড়ি। মিসির আলি কিছু বললেন না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বুড়ি বলল, আপনি অনুমানগুলি কিভাবে করেন? লজিক ব্যবহার করে করি, সামান্য লজিক। লজিক ব্যবহার করার ক্ষমতা সবার মধ্যেই আছে। বেশিরভাগ মানুষই তা ব্যবহার করে না। যেমন আপনি ব্যবহার করছেন না। ভেবে বসে আছেন 409 নম্বর ঘরটি আপনার জন্য লাকি। এরকম ভাবার পেছনে কোনো লজিক নেই। লজিকই কি এই পৃথিবীর শেষ কথা? হ্যাঁ। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে লজিকই হচ্ছে পৃথিবীর শেষ কথা? লজিকের বাইরে কিচ্ছু নেই। পৃথিবীর সমস্ত রহস্যের সমাধান আছে লজিকে। পারবেন বলতে? পারবো। ভালো কথা, শুনে খুশি হলাম। আমি কি আপনার নাম জানতে পারি? আমার নাম মিসির আলি। আপনি কি কাল ভোরে এই কেবিনে আসতে চান, না মত বদলেছেন? আমি কাল ভোরে চলে আসব। যাই মিসির আলি সাহেব, আসসালামু আলাইকুম। মেয়েটি নিজের কেবিনে ফিরে গেল।
রাত 10টার ভেতর সে 409 নম্বর কেবিনে আগের রোগীর যাবতীয় তথ্য জোগাড় করল। এই কেবিনে লাবণ্য নামের 10 বছর বয়সী একটি মেয়ে থাকত। হার্টের ভালভের কি একটা জটিল সমস্যায় সে দীর্ঘদিন এই ঘরটিতে ছিল। মারা গেছে মাত্র 10 দিন আগে। তার ওজন 63 পাউন্ড, উচ্চতা 4 ফুট 1 ইঞ্চি। মিসির আলি সাহেব সামান্য ভুল করেছেন। তিনি বলেছেন 4 ফুট 2 ইঞ্চি। এইটুকু ভুল বোধহয় ক্ষমা করা যায়। 409 নম্বর কেবিনের ভোল পুরোপুরি পাল্টে গেছে। দেয়াল ঝকঝক করছে কারণ প্লাস্টিক পেইন্ট করা হয়েছে। অ্যাটাচড বাথরুমের দরজায় ঝুলছে হালকা নীল পর্দা। বাথরুমের কমোডের ফ্লাশ ঠিক করা হয়েছে। পানির ট্যাপও সারানো হয়েছে। মেঝেতে পানি জমে থাকতো, এখন নেই। কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ। বুড়ি বিছানায় শুয়ে শুয়ে গভীর মনোযোগে খাতায় কি সব লিখছে। লেখার ব্যাপারটি যে তার কাছে গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে হাতের কাছে বাংলা অভিধান দেখে। সে মাঝে মাঝে অভিধান দেখে নিচ্ছে। লেখার গতি খুব দ্রুত নয়। কিছুক্ষণ পর পরই খাতা নামিয়ে রেখে তাকে চোখ বন্ধ করে বিশ্রাম করতে দেখা যাচ্ছে। এই সময় টেবিল ল্যাম্পটি সে নিভিয়ে ঘর অন্ধকার করে দিচ্ছে। টেবিল ল্যাম্পটা খুব সুন্দর। একটি মাত্র ল্যাম্প ঘরের চেহারাই পাল্টে দিয়েছে। বুড়ি লিখছে, গত পরশু মিসির আলি নামের একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে। পরিচয় বলা ঠিক হচ্ছে না, কারণ আমি তার সম্পর্কে প্রায় কিছুই জানি না। তিনিও আমার সম্পর্কে কিছুই জানেন না। মানুষটি বুদ্ধিমান, নিশ্চয়ই এটা একটা চমৎকার গুণ। কিন্তু তার দোষ হচ্ছে তিনি একই সঙ্গে অহংকারী। অহংকার বুদ্ধির কারণে, যেটা আমার ভালো লাগেনি। বুদ্ধির খেলা দেখিয়ে তিনি আমাকে অভিভূত করতে চেয়েছেন। কেউ আমাকে অভিভূত করতে চাইলে আমার ভালো লাগে না, রাগ হয়। বয়স হবার পর থেকেই দেখছি আমার চারপাশে যারা আসছে তারাই আমাকে অভিভূত করতে চাচ্ছে। এক একবার আমার চেঁচিয়ে বলতে ইচ্ছা হয়েছে, হাত জোড় করছি, আমাকে রেহাই দিন, আমাকে আমার মতো থাকতে দিন। পৃথিবীতে অসংখ্য মেয়ে আছে যাদের জন্মই হয়েছে অভিভূত হবার জন্য। তাদের কাছে যান, তাদের অভিভূত করুন। হোয়াই মি? এই কথাগুলি আমি মিসির আলি সাহেবকে বলতে পারলে সবচেয়ে খুশি হতাম। তাকে বলতে পারছি না, কারণ উনি আমাকে সত্যি সত্যি অভিভূত করেছেন, চমকে দিয়েছেন। ছোট বালিকারা যেমন ম্যাজিক দেখে বিস্ময়ে বাক্যহারা হয়, আমার বেলাতেও তাই হয়েছে। আমি হয়েছি বাক্যহারা। মজার ব্যাপার হচ্ছে আমার এই বিস্ময়কে তিনি মোটেই পাত্তা দিলেন না। ম্যাজিশিয়ানরা অন্যের বিস্ময় উপভোগ করে, তিনি করেননি। সবুজ রঙের দেয়ালের লেখা প্রসঙ্গে যখন আমি যা জেনেছি তা তাকে বলতে গেলাম, তিনি কোনো আগ্রহ দেখালেন না। আমি যখন তার বিছানার পাশের চেয়ারে বসলাম, তিনি শুকনো গলায় বললেন, কিছু বলতে এসেছেন? আমি বললাম, না, আপনার সঙ্গে গল্প করতে এসেছি। তিনি বললেন, ও। তার চোখ মুখ দেখেই মনে হলো তিনি বিরক্ত, মহাবিরক্ত। নিতান্ত ভদ্রতার খাতিরে কিছু বলতে পারছেন না। চেয়ারে বসেছি, চট করে উঠে যাওয়া ভালো দেখায় না। কাজেই মিসির আলি সাহেবের অসুখটা কি, কতদিন ধরে হাসপাতালে আছেন, এই সম্পর্কে কয়েকটা প্রশ্ন করলাম। তিনি নিতান্তই অনাগ্রহে জবাব দিলেন। আমি যখন বললাম, আচ্ছা তাহলে যাই, তিনি খুব আনন্দিত হলেন বলে মনে হলো। সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা আচ্ছা। আবার আসবেন এই সামান্য বাক্যটিও বললেন না। এটা বলাটাই স্বাভাবিক ভদ্রতা। তার ঘর থেকে ফিরে আমার বেশ কিছু সময় মন খারাপ রইল। আমার জন্যে এটাও একটা অস্বাভাবিক ব্যাপার। আমার এক ধরনের ডিফেন্স মেকানিজম আছে। অন্যের ব্যবহারে আমি কখনো আহত হই না, কারণ এসবকে আমি ছোটবেলা থেকেই তুচ্ছ করতে শিখেছি। মিসির আলি সাহেব আমার কিছু উপকার করেছেন, তার নিজের কেবিন ছেড়ে দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু তাই বলে তিনি আমাকে অপমান করতে পারেন না, এই অধিকার তার নেই। ঘন্টা 2 আগে তিনি যা করলেন তা অপমান ছাড়া আর কি। উনি রেলিং ধরে বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমি ব্লাড ম্যাচিং নাকি হাবিজাবি করে উপরে এসেছি। আমার পায়ের শব্দে তিনি তাকালেন। আমি বললাম, ভালো আছেন? তিনি কিছু বললেন না, তাকিয়ে রইলেন। আমি বললাম, চিনতে পারছেন তো, আমি বুড়ি। তিনি বললেন, ও আচ্ছা। ও আচ্ছা কোনো বাক্য হয়? এত তাচ্ছিল্য করে কেউ কখনো আমাকে কিছু বলেনি। আমি হতভম্ব হয়ে গেলাম।
আমার উচিত ছিল আর কোনো কথা না বলে নিজের কেবিনে চলে আসা। তা না করে আমি গায়ে পড়ে বললাম, "আজ আপনার শরীরটা মনে হয় ভালো, হাঁটাহাঁটি করছেন?" তার উত্তরে তিনি আবারও বললেন, "ও আচ্ছা।" তার মানে হচ্ছে আমি কি বলছি না বলছি তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। দায়সারা ও আচ্ছা দিয়ে সমস্যার সমাধান করছেন। আমি তো তাকে বিরক্ত করার জন্য কিছু বলিনি। আমি কাউকে বিরক্ত করার জন্যে কখনো কিছু করি না। উল্টোটাই হয় সবসময়। লোকজন আমাকে বিরক্ত করে, ক্রমাগত বিরক্ত করে। মিসির আলি নামের আপাতদৃষ্টিতে বুদ্ধিমান এই মানুষটি আমাকে অপমান করছেন। কে জানে হয়তো জেনে শুনেই করছেন। মানুষকে অপমান করার সূক্ষ্ম পদ্ধতি সবার জানা থাকে না। অস্বাভাবিক বুদ্ধিমান মানুষরাই শুধু জানেন এবং অকারণে প্রয়োগ করেন। সেই সুযোগ তাদের দেয়া উচিত না। আমি শীতল গলায় বললাম, "মিসির আলি সাহেব?" উনি চমকে তাকালেন। আমি বললাম, "ঠিক করে বলুন তো আপনি কি আমাকে চিনতে পেরেছেন?" "চিনব না কেন? আমি যাই জিজ্ঞেস করছি আপনি বলছেন, 'ও আচ্ছা।' এর কারণটা কি আপনি আমাকে বলবেন?" "আপনি কি বলছেন আমি মন দিয়ে শুনিনি, শোনার চেষ্টাও করিনি। মনে হয় সেই জন্যই 'ও আচ্ছা' বলছি।" "কেন বলুন তো?" "আমি প্রচণ্ড মাথা ব্যথায় কষ্ট পাচ্ছি। এই উপসর্গ নতুন যোগ হয়েছে। আগে ছিল না। আমি মাথা ব্যথা ভুলে থাকার জন্যে নানান কিছু ভাবছি। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি।" আমি বললাম, "মাথা ব্যথার সময় আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। কিছু মনে করবেন না।" আমি নিজের ঘরে চলে এলাম। কিন্তু ভদ্রলোকের মাথা ব্যথার গল্প বিশ্বাস করলাম না। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে এমন শান্ত ভঙ্গিতে কেউ দাঁড়িয়ে থাকে না। এবং প্রচণ্ড মাথা ব্যথায় এত সুন্দর যুক্তিভরা কথাও মনে আসে না। ভদ্রলোকের মানসিকতা কি তা মনে হয় আমি আঁচ করতে পারছি। কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে এক ধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয় এবং নারী সঙ্গের জন্য তীব্র বাসনা বুকে পুষে রাখে। মিসির আলি সাহেব যে একজন নিঃসঙ্গ মানুষ তা এই ২ দিনে আমি বুঝে ফেলেছি। এই ভদ্রলোককে দেখতে কোনো আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব এখন পর্যন্ত আসেনি। আমাদের দেশে গুরুতর অসুস্থ একজনকে কেউ দেখতে আসবে না, তা ভাবাই যায় না। একজন কেউ হাসপাতালে ভর্তি হলে তার আত্মীয়স্বজন আসে, বন্ধু-বান্ধব আসে, পাড়া-প্রতিবেশী আসে, এমনকি গলির মোড়ের যে মুদি দোকানি সেও আসে। এটা এক ধরনের সামাজিক নিয়ম। মিসির আলির জন্যে কেউ আসছে না। অবশ্য আমাকে দেখতেও কেউ আসছে না। আমার ব্যাপারটির ব্যাখ্যা করা যায়। আমি কাউকে কিছু জানাইনি। যারা জানে তাদের কঠিনভাবে বলা হয়েছে তারা যেন আমাকে দেখতে না আসে। তারা আসছে না কারণ আমার নিষেধ অগ্রাহ্য করলে তাদেরই সমস্যা। আচ্ছা, আমি এই মানুষটিকে নিয়ে এত ভাবছি কেন? নিতান্ত অপরিচিত একজন মানুষকে নিয়ে এত চিন্তাভাবনা করার কোনো মানে হয়? আমি নিজে নিঃসঙ্গ বলেই কি একজন নিঃসঙ্গ মানুষের প্রতি মমতা বোধ করছি? ভদ্রলোক আমার প্রতি অবহেলা দেখিয়েছেন, আমি তাতে কষ্ট পাচ্ছি। আমরা অতি প্রিয়জনদের অবহেলাতেই কষ্ট পাই। কিন্তু এই ভদ্রলোক তো আমার অতি প্রিয় কেউ নন। আমরা দুজন দুপ্রান্তের মানুষ। তার জগৎ ভিন্ন, আমার জগৎ ভিন্ন। হাসপাতাল ছেড়ে চলে যাবার পর আর কখনো হয়তো তার সঙ্গে আমার দেখাও হবে না। আমার কেন জানি মনে হচ্ছে এই হাসপাতালে যে কটা দিন আছি সেই কটা দিন ভদ্রলোকের সঙ্গে গল্প-টল্প করলে আমার ভালো লাগবে। কারো সঙ্গে কথা বলেই আমি আরাম পাই না। যার সঙ্গেই কথা বলি আমার মনে হয় সে ঠিকমতো কথা বলছে না, ভান করছে। নিজেকে জাহির করার চেষ্টা করছে। যেন সে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ। সে ধরেই নিচ্ছে তার কথাবার্তায় মুগ্ধ হয়ে আমি মনে মনে তার সম্পর্কে খুব উঁচু ধারণা করছি। অথচ আমি যে মনে মনে অসংখ্যবার বলছি, "হাঁদারাম, হাঁদারাম, তুই হাঁদারাম," সেই ধারণাও তার নেই। মিসির আলি নিশ্চয়ই সেরকম হবেন না। তার সঙ্গে কথা বলতে গিয়ে নিশ্চয়ই আমি কখনো মনে মনে বলব না হাঁদারাম। আমার নিজের একটি নিতান্তই ব্যক্তিগত গল্প আছে, যা আমি খুব কম মানুষকেই বলেছি। এই গল্পটাও হয়তো আমি তাকে বলতে পারি। আমার এই গল্প আমি যাদেরকে বলেছি, তাদের সবাই খুব আগ্রহ নিয়ে শুনেছেন। তারপর বলেছেন, "আপনার মানসিক সমস্যা আছে। ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যান।" মানুষ এই এক নতুন জিনিস শিখেছে। কিছু হলেই সাইকিয়াট্রিস্ট। মাথা এলোমেলো হয়ে আছে। সাইকিয়াট্রিস্ট সেই এলোমেলো মাথা ঠিক করে দেবেন।
মানুষের মাথা কি এমনই পলকা জিনিস যে সামান্য আঘাতে এলোমেলো হয়ে যাবে? এই কথাটিও মিসির আলি সাহেবকে জিজ্ঞেস করা যেতে পারে। ভদ্রলোক মাস্টার মানুষ, কাজেই ছাত্রীর মতো ভঙ্গিতে খানিকটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করাই যায়। আচ্ছা স্যার, মানুষের মাথা এলোমেলো হবার জন্যে কত বড় মানসিক আঘাতের প্রয়োজন? তখন তিনি নিশ্চয়ই এই প্রশ্নের জবাব দেবেন। সেই জবাবের গুরুত্ব থাকবে, কারণ মানুষটির ভেতর লজিকের অংশ বেশ শক্ত। বুড়ি বলল, স্যার আসবো? মিসির আলি বিছানায় কাত হয়ে বই পড়ছিলেন। বইটির নাম মিস্ট্রিজ অফ আফটার লাইফ, লেখক এফ স্মিথ। মজার বই। মৃত্যুর পরের জগৎ সম্পর্কে এমন সব বর্ণনা আছে যা পড়ে মনে হয় লেখক সাহেব ওই জগৎ ঘুরে এসেছেন, বেশ কিছুদিন সেখানে ছিলেন। ভালো মতো সবকিছু দেখা। এ জাতীয় বই যে লেখা হয়, ছাপা হয় এবং হাজার হাজার কপি বিক্রি হয়, এটাই এক বিস্ময়। তিনি এই বই বন্ধ করে বুড়ির দিকে তাকালেন। মেয়েটির সঙ্গে বেশ কয়েকবার তার দেখা হয়েছে। মেয়েটির ভাবভঙ্গিতে মনে হয় তার সঙ্গে দেখা করার ব্যাপারে সে এক ধরনের আগ্রহ বোধ করছে। আগ্রহের কারণ স্পষ্ট নয়। তার কি কোনো সমস্যা আছে? থাকতে পারে। মিসির আলি এই মুহূর্তে অন্যের সমস্যা নিয়ে ভাবতে চাচ্ছেন না। তার নিজের সমস্যাই প্রবল, শরীর সমস্যা। ডাক্তাররা অসুখের ধরন এখনো ধরতে পারছেন না। বলছেন যকৃতের একটা অংশ কাজ করছে না। যকৃৎ মানুষের শরীরের বিশাল একটা যন্ত্র। সেই যন্ত্রের অংশবিশেষ কাজ না করলেও অসুবিধা হবার কথা নয়। তাহলে অসুবিধা হচ্ছে কেন? মাথার যন্ত্রণাই বা কেন হচ্ছে? টিউমার জাতীয় কিছু কি হয়ে গেল? টিউমার বড় হচ্ছে, মস্তিষ্কে চাপ দিচ্ছে। সেই চাপটা শুধু সন্ধ্যার পর থেকে দিচ্ছে কেন? বুড়ি আবার বলল, স্যার আমি কি আসবো? মেয়েটির পরনে প্রথম দিনের আসমানি রঙের শাড়ি। হয়তো এই শাড়িটি তার লাকি শাড়ি। অপারেশন টেবিলে যাবার আগে সে বলবে, আমাকে এই লাকি শাড়িটা পরতে দিন প্লিজ ডাক্তার, প্লিজ। রাত ৮টা প্রায় বাজে। এমন কিছু রাত নয়, তবু মিসির আলির ঘুম পাচ্ছে। কারো সঙ্গেই কথা বলতে ইচ্ছা করছে না। তিনি তারপরেও বললেন, আসুন আসুন। বুড়ি ঘরে ঢুকলো না, দরজার ওপাশ থেকেই বলল, আপনার কি মাথা ধরা আছে? এখন নেই, রোজই সন্ধ্যায় শুরু হয়। আজ এখনো কেন যে শুরু হচ্ছে না বুঝতে পারছি না। বুড়ি হাসতে হাসতে বলল, মনে হচ্ছে মাথা না ধরায় আপনার মন খারাপ হয়ে গেছে। স্যার আমি কি বসবো? বসুন বসুন, আমাকে স্যার বলছেন কেন তা তো বুঝতে পারছি না। আপনি শিক্ষক মানুষ, এই জন্যই স্যার বলছি। ভালো শিক্ষক দেখলেই ছাত্রী হতে ইচ্ছে করে। আমি ভালো শিক্ষক আপনাকে কে বলল? কেউ বলেনি, আমার মনে হচ্ছে। আপনি কথা বলার সময় খুব জোর দিয়ে বলেন, এমনভাবে বলেন যে যখন শুনি মনে হয় আপনি যা বলছেন তা মনে প্রাণে বিশ্বাস করেন বলেই বলছেন। ভালো শিক্ষকের এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে জ্ঞান। ভালো শিক্ষককে প্রচুর জানতে হবে এবং ভালো মতো জানতে হবে। আপনি নিজেও কিন্তু শিক্ষকের মতো কথা বলছেন। বুড়ি বলল, আমার জীবনের ইচ্ছা কি ছিল জানেন? কিন্ডারগার্টেনের শিক্ষক হওয়া। ফ্রক পরা ছোট ছোট ছেলে মেয়ে ঘুরে বেড়াবে, আমি তাদের পড়াবো, গান শিখাবো। ব্যথা পেয়ে কাঁদলে আদর করব। অথচ আমি কি হয়েছি দেখুন, একজন অভিনেত্রী। আমার সমস্ত কর্মকাণ্ড বয়স্ক মানুষ নিয়ে। আমার জীবনে শিশুর কোনো স্থান নেই। স্যার আমি কি বকবক করে আপনাকে বিরক্ত করছি? না, করছেন না। আপনি আমাকে তুমি করে ডাকলে আমি খুশি হব। আপনি আমাকে তুমি করে ডাকবেন এবং নাম ধরে ডাকবেন, প্লিজ। বুড়ি ডাকতে বলছো? হ্যাঁ, বুড়ি ডাকবেন। আমার ডাকনামটা বেশ অদ্ভুত না? যখন সত্যি সত্যি বুড়ি হব তখন বুড়ি বলে ডাকার কেউ থাকবে না। মিসির আলি বললেন, তুমি কি সব সময় এমন গুছিয়ে কথা বলো? আপনার কি ধারণা? আমার ধারণা তুমি কথা খুব কম বলো। যারা কথা বেশি বলে তারা গুছিয়ে কিছু বলতে পারে না। যারা কম কথা বলে তারা যখন বিশেষ কোনো কথা বলতে চায় তখন খুব গুছিয়ে বলতে পারে। আমার ধারণা তুমি আমাকে বিশেষ কিছু বলতে চাচ্ছ। আপনার ধারণা সত্যি নয়। আমি আপনাকে বিশেষ কিচ্ছু বলতে চাচ্ছি না।
আগামীকাল আমার অপারেশন। ভয় ভয় লাগছে। ভয় কাটানোর জন্যে আপনার সঙ্গে গল্প করতে এসেছি। ভয় কেটেছে? কাটেনি, তবে ভুলে আছি। আপনার এখান থেকে যাবার পর গরম পানিতে গোসল করব। আয়াকে গরম পানি আনতে বলেছি। গোসলের পর কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ব। মিসির আলি হাই তুললেন। মেয়েটির কথা এখন আর শুনতে ভালো লাগছে না। তাকে বলাও যাচ্ছে না তুমি এখন যাও, আমার মাথা ধরেছে। মাথা সত্যি সত্যি ধরলে বলা যেত, মাথা ধরেনি। আপনি কি ভূত বিশ্বাস করেন স্যার? মিসির আলি হেসে ফেলে বললেন, গল্পটা বলো। কোন গল্পটা বলবো? কেউ যখন জানতে চায় আপনি কি ভূত বিশ্বাস করেন, তখন তার মাথায় একটা ভূতের গল্প থাকে, ওইটা সে শোনাতে চায়। তুমিও চাচ্ছ। আপনি ভুল করছেন। আমি আপনাকে কোনো গল্প শোনাতে চাচ্ছি না। কোনো ভৌতিক গল্প আমার জানা নেই। ও আচ্ছা। আরেকটা কথা, আপনি দয়া করে ও আচ্ছা বাক্যটা বলবেন না এবং নিজেকে বেশি বুদ্ধিমান মনে করবেন না। বুড়ি, তুমি রেগে যাচ্ছ। আমাকে তুমি তুমি করেও বলবেন না। বুড়ি উঠে দাঁড়ালো এবং প্রায় ঝড়ের বেগে ঘর ছেড়ে চলে গেল। মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার মনে হলো প্রকৃতি শুধুমাত্র মেয়েদের মধ্যেই বিপরীত গুণাবলীর দর্শনীয় সমাবেশ ঘটিয়েছে। মেয়েকে যেহেতু সবসময় সন্তান ধারণ করতে হয়, সেহেতু প্রকৃতি তাকে করল শান্ত, ধীর, স্থির। একই সঙ্গে ঠিক একই মাত্রায় তাকে করল অশান্ত, অধীর, অস্থির। প্রকৃতির এইসব হিসাব নিকাশ খুব মজার। দেখে মনে হয় পরিহাসপ্রিয় প্রকৃতি সব সময় মজার খেলা খেলছে। মিসির আলি বই খুললেন। মৃত্যুর পরের জগৎ সম্পর্কে স্মিথ সাহেবের বক্তব্য পড়া যাক। স্থূলদেহের ভেতরেই লুকিয়ে আছে মানুষের সূক্ষ্ম দেহ। সেই দেহকে বলে বায়োপ্লাজমিক বডি। স্থূল দৃষ্টিতে সেই দেহ দেখা যায় না। স্থূল দেহের বিনাশ হলেই সূক্ষ্ম দেহ বা বায়োপ্লাজমিক বডি স্থূল দেহ থেকে আলাদা হয়ে যায়। সূক্ষ্ম দেহ শক্তির মতো। শক্তির যেমন বিনাশ নেই, সূক্ষ্ম দেহেরও তেমনি বিনাশ নেই। সূক্ষ্ম দেহের তরঙ্গ ধর্ম আছে। তরঙ্গ দৈর্ঘ্য স্থূল দেহের কামনা বাসনার সঙ্গে সম্পর্কিত। যার কামনা বাসনা বেশি, তার তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি। এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা অনিশের প্রথম পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। ভুল ত্রুটি হলে, কোনো পরামর্শ থাকলে বা কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে কমেন্টে জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।